শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি থেকে সরে এসেছেন মেট্রো রেল কর্মীরা। প্রায় 1.5 ঘন্টা পর শুরু হয়েছে টিকিট বিক্রি। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। টিকিট বিক্রি পুরো দমে শুরু হয়েছে কিনা এবং কর্মসূচি নিয়ে কর্মীরা কি বলছেন জানাবেন। ইশরাত, আমি এই মুহূর্তে রয়েছি মেট্রো রেলের সচিবালয়ের স্টেশনে। তো কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে টিকিট বিক্রি শুরু হচ্ছে। এছাড়া অন্যান্য যে মেশিনগুলো বন্ধ ছিল ভেতরে যাওয়ার এবং বাইরে বের হওয়ার, তো সেগুলো চালু হয়েছে এবং এখানে যারা কর্মকর্তা রয়েছে তাদের যে রুম ছিল টিকিট কাউন্টার সহ অন্যান্য কন্ট্রোল রুম সহ, আর সেখানেও কিন্তু মেট্রো রেলের যারা স্টাফ তারা প্রবেশ করেছেন এবং বলা চলে যে মেট্রো রেলের সাধারণ যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। তো আজকে তুলনামূলক অনেকটাই কম যাত্রী আমরা স্টেশনে দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা শাহবাগ থেকে জানাচ্ছিলাম, একই চিত্র আমরা সচিবালয়েও দেখতে পাচ্ছি। এখানে ভেন্ডিং মেশিনগুলো যেগুলো রয়েছে টিকিট কাউন্টারের পাশেই সেগুলো চালু হয়েছে এবং যাত্রীরা লাইনে দাঁড়িয়েও কিন্তু এখন টিকিট সংগ্রহ করছেন। তো কিছুক্ষণ আগে আসলে যেই যাত্রীরা বিনা টিকিটে আসলে অন্য স্টেশন থেকে উঠেছিল তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। তারা এখানে এসে আসলে টিকিট ছাড়া বেরিয়ে যেতে পারছেন না, তখন তাদের কাছ থেকে কিন্তু ভাড়াটা আদায় করা হচ্ছে, এমনটা আমরা দেখতে পেয়েছি। আবার অনেকে আসলে এখানে তর্কে জড়াতেও দেখেছি যে তারা বলছেন যে আমি যাত্রা যেখান থেকে করেছি সেখানে টিকিট ছাড়া এসেছি, এখানে কেন আমি টিকিট দিব, এরকমও তর্ক হয়েছে আমরা দেখতে পেরেছি। তো যেটি সর্বশেষ খবর, এখানে সচিবালয়ের যে মেট্রো স্টেশন সেখানে মেট্রো রেলের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা এসেছে, এখানে তাদের সাথে একটি বৈঠক হয়েছে। তো সেখানেই তাদের ভিতরে আসলে সমঝোতা হয় এবং তারা কর্মবিরতি যে প্রত্যাহার সেটির বিষয়ে আসলে একমত হয়েছে বলে জানিয়েছেন। আমরা তারপরও দেখতে পাচ্ছি যে যাত্রী তুলনামূলক অনেক আসলে কম এই বর্তমানে রয়েছে। সবার মধ্যে আসলে একটি উদ্বেগ কাজ করছে যে তার আশঙ্কা রয়েছে যে আজকে আদৌ মেট্রো রেল চলবে কিনা বা কিছুক্ষণ পরে আবার বন্ধ হয়ে যাবে কিনা। এই জন্য কিন্তু যাত্রীরা মেট্রো রেল আজকে ব্যবহার থেকে বিরত রয়েছে, এমনটাও কয়েকজন আমাদেরকে বলেছেন। এবং ভেন্ডিং মেশিনগুলোতে সাধারণত কিন্তু যাত্রীদের ভিড় থাকে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারেই খালি চিত্র। একজন টিকিট কাটছেন ভেন্ডিং মেশিন থেকে এবং অপরদিকে যে টিকিট কাটার যে অন্যান্য যে ম্যানুয়াল প্রক্রিয়া সেগুলো কিন্তু চালু হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে সকাল থেকে এই মেট্রো রেলের যে কার্যক্রম সেগুলো আসলে বন্ধ থাকার পর কিছুক্ষণ আগে প্রশাসনের এবং এখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের আশ্বাসে একটি সমঝোতার মাধ্যমে আবারও সেটি চালু হয়েছে। তো আমার সকাল থেকে কিন্তু আমরা বিভিন্ন স্টেশনে দেখেছি যে যেভাবে পেরেছে তারা কিন্তু আসলে মেট্রো রেলে ভ্রমণ করেছেন। তো এটি আসলে একটি নিরাপত্তার নিয়ে একটি সংশয় দেখা দিয়েছিল, কারণ আসলে কোনো দুষ্কৃতিকারী যদি কোনো ধরনের অপরাধ সংগঠিত করতে চায় তারাও কিন্তু আসলে বিনা বাধায় সেটি করতে পারত। যেহেতু এখানে দায়িত্বরত কোনো নিরাপত্তা সংস্থা বা পুলিশের কেউ আসলে দায়িত্ব পালন করছিল না, একেবারে খালি ছিল স্টেশনটি। আর প্রত্যেকটি স্টেশনই আসলে মানে কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা ছিল না। তো আমরা এই মুহূর্তে যদি দেখাতে চাই যে এই স্টেশনে কিছুক্ষণ আগে একটি ট্রেন এসে থেমেছে এবং যাত্রীরা নিচে নামার পরে কিন্তু এখন তারা আবার টিকিট ব্যবহার করে এই স্টেশন ত্যাগ করছেন। সবাইকে কিন্তু এখানে দায়িত্বরত যে আনসার সদস্য রয়েছে তিনি কিন্তু সবার টিকিট একে একে চেক করছেন এবং যাদের এমআরটি পাস রয়েছে তারা তাদের পাস আসলে এখানে ব্যবহার করে তারপরে কিন্তু বের হচ্ছেন। এই যে একজন যাত্রী তিনি তার পাসটি যখন কাজ করলেন তাকে কিন্তু আবার সে টিকিট কাউন্টারের দিকে পাঠানো হয়েছে, অর্থাৎ সে তার যদি এমআরটি পাশে টাকা না থাকে তাকে কিন্তু পুনরায় আবার টিকিট কাটতে হবে। তিনি যে স্টেশন থেকে এসেছেন সেই স্টেশনের ভাড়া দিতে হবে, তারপরে কিন্তু তিনি আবার বের হয়ে যেতে পারবে। সুতরাং বলা চলে যে সকাল থেকে যে টিকিট ছাড়া ভ্রমণের যে বিষয়টি ছিল সেটি কিন্তু এখন নেই। সবাই কিন্তু তাদের নিজ নিজ জায়গায় এসে আবারও দায়িত্ব পালন শুরু করেছেন এবং কিছুক্ষণ আগে সকাল 10টার কিছুক্ষণ পরেই এই স্বয়ংক্রিয় যে টিকিট মেশিন সহ যে টিকিট কাউন্টারগুলো রয়েছে সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষের সাথে আমরা এখনো যোগাযোগ করতে পারিনি আসলে কাদের সাথে মিটিং হয়েছে এবং সেই মিটিং থেকে আসলে কি সিদ্ধান্ত এসেছে অফিসিয়ালি আমাদেরকে এখন পর্যন্ত এটা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। তবে এখানকার যারা অন্যান্য কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তাদের মধ্যে একটি সমঝোতা হয়েছে, অর্থাৎ গতকাল যে মেট্রো রেলের কর্মকর্তাদের লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছিল সেটি বিচার করা সাপেক্ষে এবং যে
পুলিশ সদস্য এমআরটি পুলিশ সদস্যের সাথে জড়িত রয়েছে তার বিচার সাপেক্ষেই কিন্তু আজকে আবারও তারা কিছুক্ষণ পরেই তাদের কর্মবিরতি প্রত্যাহার করে আবার দায়িত্বে ফিরেছে। তো আমার কাছে সচিবালয় মেট্রো স্টেশন থেকে ছিল সর্বশেষ খবর। ইশরাত, ধন্যবাদ আপনাকে। কর্মবিরতি থেকে সরে এসেছে মেট্রো রেল কর্মীরা এবং টিকিট বিক্রিও শুরু হয়েছে এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আশুলিয়ার বাইপাইল আব্দুল্লাহপুর সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের কারণে সড়ক জুড়ে তৈরি হয়েছে খানাখন্দের। এতে ঘরমুখো মানুষের চরম ভোগান্তির আশঙ্কা রয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, ঈদ যাত্রায় ভোগান্তি নিরসনে কি উদ্যোগ দেখছেন জানাবেন। ইসরাত, এই যে আশুলিয়া এবং আব্দুল্লাহপুর যে সড়কটি রয়েছে এই সড়কটি যেন রীতিমতো পরিণত হয়েছে একদম যে দুর্ভোগের সড়ক হিসেবে। দেখতে পাচ্ছেন যে এই যে সড়কের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে কাজটি নির্মাণ কাজ চলছে সেটির কারণে কিন্তু যে পুরো সড়কটি কিন্তু এভাবে খনন করে, অর্থাৎ এই যে পিলারগুলো যে বসানো হচ্ছে তার কারণে কিন্তু এই যে খননের কাজ চলছে, যে কারণে কিন্তু রাস্তাটি অনেকটা সরু হয়ে এসেছে। এবং এই সড়কটি যেহেতু ব্যস্ততম একটি সড়ক, যেহেতু এটি পুরো এলাকাটি হচ্ছে শিল্পাঞ্চল, এখানে পণ্যবাহী ট্রাকের যেমন যাতায়াত রয়েছে, পাশাপাশি এখানকার যে জরুরি পণ্য সেগুলো শিপমেন্ট হয়, পাশাপাশি এই অঞ্চলটি যেহেতু ঘনবসতি হওয়ার কারণে কিন্তু চরম দুর্ভোগ পোহাচ্ছেন এখানে যারা বসবাসরত এবং এই সড়কটি যারা ব্যবহার করছেন তারা। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে সমস্ত নির্দেশনা মেনে এই কাজগুলো তারা বাস্তবায়ন করার কথা ছিল সেটি কিন্তু তারা মানছেন না, যে কারণে কিন্তু এই যে দুর্ভোগটি সেটি কিন্তু আরো চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে এই সড়ক দিয়ে যে সমস্ত স্কুল পড়ুয়া ছাত্রী এবং যারা রোগীবাহী যে সমস্ত অ্যাম্বুলেন্সগুলো আছে সেগুলো কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু এই যানজটে কিন্তু তারা আটকে থাকছেন। এতে করে কিন্তু চরম পর্যায়ে যেমন ভোগান্তি বাড়ছে, তেমনি করে কিন্তু এই সড়কটিতে কিন্তু প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। আর এই খানাখন্দের যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন যে এখানে যারা এই যে খানাখন্দ সড়কের উন্নয়ন কাজে পিলার বসাতে গিয়ে যত খানাখন্দ সৃষ্টি হচ্ছে, পাশাপাশি এখানে যেই নির্মাণ কাজটি চলছে সেই নির্মাণ সামগ্রীগুলো কিন্তু এই সড়কের উপরে রাখা হচ্ছে, যে কারণে গাড়ির ধীর গতিতে চলতে হচ্ছে প্রায় জায়গাতে, কিন্তু এর ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ যারা প্রকল্প পরিচালক রয়েছেন তার সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে যারা ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে কিন্তু নির্দেশনা দেওয়া আছে যে কোনোভাবেই যেন জনভোগান্তি করে যেন এই কাজগুলো না করা হয়। তবে যারা ঠিকাদারি প্রতিষ্ঠান আছে তারা কিন্তু সেই নির্দেশনাগুলো মানছে না। এতে করে এই যে রমজান শেষে যে ঈদ আসছে, ঈদে কিন্তু এই সড়কে কিন্তু চরম পর্যায়ে ভোগান্তির একটি শঙ্কা রয়েছে। স্থানীয়রা বলছেন যে শুধুমাত্র যে এখানে যানজটের যে ভোগান্তি সেটি কিন্তু নয়, এখানে কিন্তু এই যে নির্দেশনা না মেনে যে তারা যে উন্নয়ন কাজটি চালিয়ে যাচ্ছেন এর ফলে কিন্তু এখানে ধুলো বালিতে প্রতিনিয়ত মানুষের শ্বাসকষ্ট সহ নানাবিধ রোগেও কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন। আরেকটি এই যানজটের আরো একটি কারণও কিন্তু রয়েছে এই সড়কে, যেহেতু এই সড়ক দিয়ে কিন্তু যে পণ্যবাহী যানগুলো চলাচল করছে এর মধ্যে কিন্তু এসে ব্যাঘাত ঘটাচ্ছে যে সমস্ত সড়কে যে থ্রি হুইলারগুলো রয়েছে সেগুলো। এতে এই সব মিলিয়ে কিন্তু ঈদের যে ঘরমুখো মানুষের যে নির্বিঘ্ন যাত্রা সেটি নিয়ে কিন্তু শঙ্কা তৈরি হয়েছে, যেটি কিন্তু এখন এইখানকার যারা ট্রাফিক পুলিশের দায়িত্ব রয়েছেন, হাইওয়ে পুলিশের দায়িত্ব রয়েছেন, তারা কিন্তু এটি নিরসনে কিভাবে আগামীতে কাজ করবেন সেই বিষয়গুলো কিন্তু তারা এখন দেখভাল করছেন। আমরা পুলিশের সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে এই যে উন্নয়ন কাজের ফলে যে রাস্তাগুলো সরু হয়ে এসেছে এবং গাড়ির যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ এই দিনের শুরু থেকে একদম মধ্যরাত অবধি যে গাড়ির চাপগুলো থাকে সেই চাপ সামলাতে কিন্তু তারা হিমশিম খাচ্ছেন। এবং এটি যেহেতু সামনে এই মেল কারখানাগুলো যখন ছুটি হবে তখন কিন্তু এই চাপগুলো আরো কয়েক গুণে বেড়ে যাবে। তাই এখানকার যারা পুলিশ সদস্য রয়েছেন, বিশেষ করে ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশ, তারা কিন্তু এটি নিরসনে কিন্তু কাজ করে যাচ্ছেন। তবে তারপরেও কিন্তু এই ধরনের যানজট কিন্তু প্রতিনিয়তই লেগে আছে। ইসরাত, ধন্যবাদ আপনাকে। সাভারের আসলে সড়ক উন্নয়ন কাজের কারণে তীব্র যানজট এবং জনভোগান্তি বেড়েছে। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী দেওয়ান ইমন। আসন্ন ঈদ উল ফিতরে ঘরমুখো মানুষের চাপ সামলাতে রেকর্ড সংখ্যক কোচ মেরামত করা হচ্ছে দেশের বৃহত্তর সৈয়দপুর রেলওয়ে কারখানায়।
বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল হক। আমিরুল, কতদিন সময় লাগবে কোচ মেরামত করতে? এবার কত সংখ্যক কোচ মেরামত করা হচ্ছে জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি দেশের বৃহত্তর রেলওয়ে কারখানা নীলফামারী শহীদপুর। ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নিরাপদ এবং সহজ করতে এই কারখানাটিতে এই বছর 120টি কোচ মেরামত করা হচ্ছে, যার মধ্যে রয়েছে 90টি ব্রড গেজ এবং 30টি হচ্ছে মিটার গেজ। এই কর্মযজ্ঞকে সফল করতে এই কারখানার কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিকরা দিন রাত পরিশ্রম করেছে। তারা অতিরিক্ত সময় এবং ছুটির দিনেও কাজ করেছে। এই রেলওয়ে কারখানা সম্পর্কে যদি বলি, সেটি হচ্ছে এটি ব্রিটিশ আমলের নির্মিত একটি কারখানা। এখানে এক সময় এখানে নাট বল্টু থেকে শুরু করে মিটার গেজ এবং ব্রড গেজ কোচ মেরামত করা হতো। পরবর্তীতে জনবল সংকট এবং অর্থ বরাদ্দর কারণে মুখ থুবড়ে পড়েছে অনেকটা এই কারখানাটি। তবে বিশেষ করে এই ঈদকে কেন্দ্র করে এই কারখানাটিতে 120টি রেল কোচ মেরামত করা হচ্ছে, যেটি রেকর্ড সংখ্যক। আমরা কথা বলবো এই প্যারেস শপের যিনি ইনচার্জ ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মমিনুল ইসলামের সাথে। আমি তার কাছে জানতে চাবো যে এই কর্মযজ্ঞটা কিভাবে সফল হচ্ছে এবং এই বৃহত্তর এই কারখানাটিতে জনবল নিয়োগ এবং অর্থ বরাদ্দ ফলে এখানে কি সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে শহীদপুর রেলওয়ে কারখানা প্রতি বছরই ঈদ উপলক্ষে অধিক সংখ্যক কাজ করে থাকে। আমরা এবারও তার ব্যতিক্রম নই। 120টি কোচ আউটরানের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা প্রায় 90% কোচ ইতিমধ্যে আউটরান দিতে সক্ষম হয়েছি। আর আমাদের সপ্তাহখানেক সময় আছে, এর মধ্যে বাকি কোচগুলো আমরা আউটরান দিতে পারবো বলে আশা রাখি। আর জনবলের কথা বলছিলেন, জনবল আমরা 25% জনবল নিয়ে কাজ করছি। আমাদের লোকজন অত্যন্ত ডেডিকেটেড, বিশেষ করে ঈদের আগে তারা খুব পরিশ্রম করে যাত্রী সেবা নির্বিঘ্নে যাত্রীরা যাতে বাড়িতে ফিরতে পারে সেই লক্ষ্যে কাজ করে। আর যদি আপনারা সমগ্র জাতির কাছে বলতে চাই যে এই কারখানায় যদি অধিক সংখ্যক জনবল দেওয়া হয় এবং অর্থ বরাদ্দ দেওয়া হয়, তাহলে এই কারখানায় একটা দৃষ্টান্ত হতে পারে বাংলাদেশের জন্য। যেমনটি শুনছিলেন যে এই বৃহত্তর রেলওয়ে কারখানায় জনবল নিয়োগ এবং অর্থ বরাদ্দ পেলে এই কারখানার জলুসটা আগের মতো ফিরে আসবে, দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় সমৃদ্ধি আসবে। এই ছিল আমার কাছে এই বৃহত্তর রেলওয়ে কারখানায় সর্বশেষ। আপনাকে ঈদে ঘরমুখ মানুষের চাপ সামলাতে বিপুল পরিমাণ কোচ মেরামত করা হচ্ছে দেশের বৃহত্তর সৈয়দপুর রেলওয়ে কারখানা। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল হক। ময়মনসিংহ শহরের প্রধান সড়ক, ফুটপাত ও বাজার এলাকায় যত্রতত্র মাছ বিক্রির ফলে দূষিত হচ্ছে পরিবেশ। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বাজারে নির্দিষ্ট কোনো স্থান নেই কিনা মাছ বিক্রির জন্য জানাবেন। থাকলেও আমরা বিগত কয়েক মাস ধরে কিন্তু দেখেছি যে ময়মনসিংহ শহরের প্রধান সড়ক, ফুটপাত কিন্তু যথাযথভাবে মাছ বিক্রি করছেন কিছু ব্যবসায়ী, এবং তারা বলছেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে মাছ এনে কিন্তু তারা বিক্রি করছেন। এতে করে আমরা লক্ষ্য করেছি যে পরিবেশ দূষিত হচ্ছে এবং যে জায়গাটিতে তারা বসে মাছ বিক্রি করেন সেই জায়গাটি কিন্তু একেবারেই দুর্গন্ধময় হয়ে উঠছে। সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ আমি এখন রয়েছি ময়মনসিংহ শহরের বাতিরকল এলাকায় কিন্তু রয়েছি। এখানে কিন্তু দুজন ব্যবসায়ী তারা কিন্তু ইতিমধ্যেই বসে মাছ বিক্রি করছেন এবং কিছুক্ষণ পরে হয়তো আরও কয়েকজন ব্যবসায়ী আসবেন। এই বাতিরকল সহ গাঙ্গিনাপাড়, নতুন বাজার এবং যে আমপট্টি মোড় রয়েছে, এবং বিশেষ করে বলা যায় যে 15 থেকে 20টি স্থানে কিন্তু এভাবেই যথাযথভাবে মাছ বিক্রি করা হচ্ছে, যার কারণে কিন্তু আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এটিকে নেতিবাচক হিসাবে লেখালেখি হচ্ছে এবং তারা বলছেন যে কর্তৃপক্ষ এই বিষয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এখানকার যদিও ব্যবসায়ীরা বলছেন যে তারা
কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে তারা এখানে মাছ বিক্রি করছেন এবং সাধারণ ক্রেতারাও কিন্তু স্বাচ্ছন্দ্যে মাছ ক্রয় করছেন। সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা দেখছি যে যখন মাছ বিক্রি শেষ হয়ে যায় তখন কিন্তু কিছু ময়লা আবর্জনা এখানে রাখা হয় এবং সেটি দুর্গন্ধ কিন্তু প্রতিনিয়তই সাধারণ মানুষকে কিন্তু কষ্ট দেয়। সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। আপনারা এই মাছগুলো এখানে কেন বিক্রি করছেন এবং বাজারে কেন বসেন? এই মাছগুলো এখানে কেন বসে বিক্রি? বাজারে বিক্রি করি, বাজার খারাপ করে বিক্রি করি। পার্কের বাজারে বেশি তো 1 ঘন্টা সময়। তিনি বলছিলেন যে তারা কিন্তু সাধারণত বাজারে মাছ বিক্রি করে থাকেন এবং যখন এই বাজারে রাস্তার পাশে অথবা ফুটপাতের পাশে বসে তারা পদক্ষেপ নেবেন সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহে যত্রতত্র মাছ বিক্রির কারণে পরিবেশ দূষিত হচ্ছে এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ওয়াইসিভুক্ত দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিউলি রায়। শিউলি, বৈঠকে আলোচনার বিষয় জানতে পেরেছেন কিনা জানাবেন। জি, যেমনটা আপনি বলেছেন, আমি এই মুহূর্তে আছি রাজধানী আগারগাঁয় নির্বাচন কমিশন ভবনে। এখানে কিন্তু কিছুক্ষণ আগে ওয়াইসি ভুক্ত 19 কমিশন প্রধানদের সাথে নির্বাচন কমিশন প্রধান সহ 4 জন নির্বাচন কমিশনার সহ এবং সচিব সহ এখানে কিন্তু তাদের বৈঠক শুরু হয়েছে। আসলে বৈঠকের যে আজকে মূল এজেন্ডা, সেই মূল এজেন্ডা যেটা আমরা জানতে পেরেছি যে সার্বিক আসন্ন নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তাদের প্রস্তুতি কেমন নির্বাচন কমিশনারদের এবং আপনারা জানেন যে ভোটার হালনাগাদ কার্যক্রম কিন্তু এখনো চলছে। সেই ব্যাপার নিয়ে তারা জানতে চাইতে পারে। এছাড়াও কিন্তু নতুন রাজনৈতিক দল নিবন্ধন বিষয়ে গণবিজ্ঞপ্তি যেটা জারি হয়েছে, সেই নতুন রাজনৈতিক দলের প্রস্তুতি কেমন এবং তারা আবেদন কিভাবে হচ্ছে, সকল কাজ সম্পর্কে কিন্তু নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনাররা কিভাবে কাজ করছে সেই ব্যাপারে কিন্তু জানতে চাইতে পারে তারা। এছাড়া কিছুদিন আগে কিন্তু আপনার মার্কিন রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এসেছেন, নির্বাচন কমিশন প্রধানের সাথে বৈঠক করে গিয়েছেন কিভাবে আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে তারা কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারে। তো সেই ব্যাপারটা নিয়ে কিন্তু গতকালকেও আপনার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সাক্ষাৎ করে গিয়েছে নির্বাচন কমিশনারের সাথে, প্রধান নির্বাচন কমিশনারের সাথে। তখন সেখানেও কিন্তু জানানো হয়েছে যে আর্থিকভাবে কোনোভাবে বাংলাদেশকে কিভাবে তারা সহায়তা করতে পারে। তো আজকে যেটা আমরা জানতে পারবো বৈঠক শেষে, সেটা হচ্ছে যে 19 প্রধানদের সাথে, মিশন প্রধানদের সাথে আসলে কি ব্যাপারগুলো নিয়ে আসলে তাদের আলোচনা হয়েছে। তো আসলে এটা বৈঠক পরে আসলে আমরা বাকি আপনাদের বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন ভবন থেকে। ধন্যবাদ আপনাকে। ওয়াইসিভুক্ত দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শিউলি রায়। জামালপুরে গতবারের তুলনায় এবার আলুর বীজ, সার ও কীটনাশক বাড়তি দামে কিনতে হলেও উৎপাদিত আলু বিক্রি করতে হচ্ছে কম দামে। এদিকে স্থানীয়ভাবে হিমাগার না থাকায় আলু সংরক্ষণ করতে পারছে না চাষিরা। সহকর্মী রিয়াদ হাসান হৃদয়ের কাছ থেকে জানবো বিস্তারিত। হৃদয়, হিমাগার স্থাপনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা জানাবেন। ধন্যবাদ। যেটি বলছিলেন যে জামালপুরে এবছর আলুর বাম্পার ফলন হয়েছে এবং প্রত্যাশিত আলুর যে ফলনের কথা ছিল তার চেয়ে বেশি হয়েছে। আমরা কৃষি অফিস মাধ্যমে যেটি জানতে পেরেছি যে এই বছর যে পরিমাণে আলুর উৎপাদনের কথা ছিল তার চেয়ে প্রায় 500 হেক্টর জমিতে আবাদ বেশি হয়েছে। আলুতে বাম্পার ফলন হলেও কৃষক কিন্তু এই আলু বিক্রিতে তারা যেটি বলছেন যে মূলত আলুর যে দাম, প্রত্যাশিত দাম কিন্তু তারা পাচ্ছে না এবং এই প্রত্যাশিত দাম না পাওয়ায় তারা অনেকেই বলছে যে আমরা এই আলুটি যদি আমরা সংরক্ষণ করতে যাই হিমাগারে, সেখানেও কিন্তু
হিমাগারের যে অবস্থা, জামালপুরে 3টি হিমাগার রয়েছে এবং এই 3টি হিমাগারেই আমরা দেখছি যে পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই এবং এই পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই এবং স্থানীয়ভাবে যেটি বলি যে আসলে এবছর, শুধু এই বছর নয়, প্রত্যেক বছরই আমরা দেখেছি যে জামালপুরের বক্সিগঞ্জে এখানে কিন্তু সবচেয়ে বেশি আলু কৃষকরা চাষ করে, তবে সেখানে স্থানীয়ভাবে কিন্তু একটি হিমাগার নেই। না থাকার কারণে কৃষকরা যেটি বলছে যে হিমাগার না থাকায় তারা আলু সংরক্ষণ করতে পারছে না। আর এদিকে বর্তমানে যে হিমাগারগুলো রয়েছে সেই হিমাগারগুলোতেও পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই। আমরা এখানে এসে যেটি দেখেছি যে হিমাগারের সাথে যে প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে, এই গাড়িগুলো কিন্তু কেউ 5 দিন 6 দিন যাবত লাইনে রেখে দিয়েছে। আমরা একটু কথা বলবো এই স্থানীয় যারা রয়েছে একজন কৃষকের সাথে। এই যে এবার আলুর বাম্পার ফলন হয়েছে, আলুর ফলন এবং দামে আপনি কেমন দেখছেন? আলুর ফলন একটু বেশি হয়েছে এবং চাষ করছে অনেক বেশি করাতে, কিন্তু আলুর এখন বর্তমানে মনে করেন যে বাজারটা যে বাজার আছে এ বাজার কিন্তু আমার পোষাইতেছে না এবং অনেকই লস। হিমাগারে আলু রাখার বিষয়ে আসলে আপনারা কেমন দেখছেন? এখানে রাখার মধ্যে মানে এখন আলু ধরতেছে না, ওই যে কোনো স্টোরে এখন ভরে গেছে বা আলু নিতেছে না, না নেওয়ার কারণে অনেক আলু আমার বাইরে আছে, এনারাও জায়গা না করে রাখবো কই, এনে থাকার কারণে আলুগুলো আরো বাইরে আরো আঙ্গুর ক্ষয় করে দিতেছে অনেক। এখন মনে করেন যে এগুলো তো জায়গা হইতেছে না, এখন কি করার আছে, অনেক আলু যে ঘুরাই নিয়ে যাওয়া লাগতেছে জায়গা না থাকার কারণে, এবং অনেক আলু নিয়ে আসতেছে না কেটে জায়গায় নিয়ে আগে থেকে শুনতেছে, কিন্তু এগুলো আরো লস হয়ে যাবে। হ্যাঁ জি, আসলে যেটি শুনছিলেন যে কৃষকদের কাছ থেকে, আমরা একটু কথা বলবো যে এই আমরা বর্তমানে যে আলী নূর কোল্ড স্টোরেজে রয়েছি, এই কোল্ড স্টোরেজের দায়িত্ববান যিনি রয়েছে আমরা তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। এই যে হিমাগারে আমরা দেখছি যে লাইনের পর লাইন গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আসলে এই পরিস্থিতিটা কেমন হচ্ছে আপনাদের কাছ থেকে? আসলে আমাদের ক্যাপাসিটি হচ্ছে 5000 মেট্রিক টন। বিগত 11 তারিখে আমাদের প্রায় 80% ফিল আপ হয়ে গেছে। তো যেহেতু আমাদের এখানে বেশি চাহিদা বেশি রাখার জন্য সবাইকে আমরা স্থান দিতে পারতেছি না, জায়গা সংকলন হচ্ছে না। এখনো অনেকে আসতেছে বা লাইনে আছে 2-3 দিন যাবত। আমরা আমাদের যত সম্ভব কৃষকের বীজ যেগুলো আছে এগুলো রাখার জন্য আন্তরিকভাবে চেষ্টা করতেছি, বা যতদূর সম্ভব আমরা ক্যাপাসিটি অনুযায়ী নেওয়ার চেষ্টা করছি। জি, আসলে এই যে যেটি শুনছিলেন যে পর্যাপ্ত পরিমাণে স্পেস না থাকায় কিন্তু হিমাগার কর্তৃপক্ষ তাদেরকে জায়গা দিতে পারছে না। অপরদিকে আলুতে বাম্পার ফলন হলেও হিমাগার সংকটে কৃষকরা কিন্তু আলু রাখতে পারছে না। তো কৃষকরা যাতে আলু সঠিকভাবে রাখতে পারে সেই জন্য স্থানীয়ভাবে আরো যাতে হিমাগার তৈরি করা হয় এমনটি প্রত্যাশা করছেন জামালপুরের কৃষকরা। এই ছিল জামালপুর থেকে সর্বশেষ আলু সংরক্ষণের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। জামালপুরে আলু চাষে খরচ বেশি এবং বিক্রি করতে হচ্ছে কম দামে, সেই সাথে হিমাগারের অভাব, সব মিলিয়ে ভোগান্তিতে হচ্ছে চাষিরা। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। জাটকা সংরক্ষণের জন্য নদীতে মার্চ এপ্রিল 2 মাস মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের দায়ে কোস্টগার্ড ও নৌ পুলিশ অভিযান চালিয়ে 1 থেকে 17 মার্চ পর্যন্ত চাঁদপুরে প্রায় 2 শতাধিক জেলেকে আটক করেছে। এ বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, আটককৃত জেলেরা কি ধরনের সাজা পেয়েছে এবং কোস্টগার্ড ও নৌ পুলিশ নিয়মিত অভিযানে অব্যাহত আছে কিনা জানাবেন। ইশরাত, আপনি যেমনটি জানতে চেয়েছেন, জাটকা সংরক্ষণের জন্য মার্চ এপ্রিল 2 মাস কিন্তু চাঁদপুরের নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ, কিন্তু কিছু অসাধু জেলেরা এই নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামায় কিন্তু ইতিমধ্যে নৌ পুলিশ এবং কোস্টগার্ড কিন্তু 2 শতাধিক জেলেকে কিন্তু আটক করেছে এবং তাদেরকে কিন্তু অনেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে, অনেককে নিয়মিত মামলা প্রদান করা হয়েছে এবং ব্যাপক আকারে কিন্তু কারেন্ট জাল জব্দ করা হয়েছে, জেলে নৌকা জব্দ করা হয়েছে। আমরা দেখেছি এই যে 2006 সাল থেকে এই কিন্তু মার্চ এপ্রিল 2 মাস জাটকা সংরক্ষণের জন্য, অর্থাৎ এই যে চাঁদপুরের পদ্মা মেঘনা বিশাল জলরাশি, এই জলরাশিতে যেন জাটকা নির্বিঘ্নে বিচরণ করতে পারে, তাই এই সময়টাতে কিন্তু মাছ ধরা বন্ধ থাকে। তো এই সময়টাতে জেলেদেরকে কিন্তু এই চাঁদপুরে এবারে
আপনার 40,000 জেলেকে কিন্তু প্রণোদনা দেওয়া হচ্ছে, অর্থাৎ 40 কেজি করে তাদেরকে কিন্তু 2 মাস চাল প্রদান করা হবে। অপরদিকে এখানে যারা প্রকৃত জেলে তারা কিন্তু ইতিমধ্যে তাদের জাল এবং নৌকা কিন্তু ডাঙ্গায় তুলে ফেলছেন। আমি জেলেদের সাথে কথা বলছি, তারা বলছেন তারা অভিযান মেনে কিন্তু তারা ডাঙ্গায় বসে তাদের জাল এবং নৌকা মেরামত করছেন। তারা একটি দাবি জানিয়েছেন যে তাদেরকে যে খাদ্য সহায়তা দেওয়া হয় এটি তাদের জন্য একেবারেই অপুল। তারা বলছেন যে এই খাদ্য সহায়তার পাশাপাশি তাদেরকে যদি নগদ অর্থ প্রদান করা হয় তাহলে তারা স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন। অপরদিকে আমি কথা বলেছি কিছুক্ষণ আগে চাঁদপুর সদর নৌ থানার ওসি ইকবাল হোসেনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন নৌ পুলিশ এই যে চাঁদপুরের পদ্মা মেঘনা 70 কিলোমিটার এলাকা, অর্থাৎ মতলব উত্তরের 60 নল থেকে হাইমচরের চরবৌরবি পর্যন্ত এই 70 কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এই অভয়াশ্রমকে জেলে এবং জাল মুক্ত রাখতে তারা কিন্তু নিরলসভাবে কাজ করছেন। তারা এর আগে জেলা মৎস্য এবং জেলা ট্রান্সপোর্ট কমিটি আমরা দেখেছি নদী পাড়ের বাসিন্দাদের সাথে জেলেদের সাথে সভা করেছেন, সেমিনার করেছেন এবং মাইকিং করেছেন, লিফলেট বিতরণ করে তাদেরকে সচেতন করেছেন যাতে করে এই যে জাটকা রক্ষা অভিযান চলাকাল সময়ে তারা যেন নদীতে না নামেন। এতে করে কিন্তু ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং সবচেয়ে বেশি সফলতা এবং সবচেয়ে বেশি লাভজনক অবস্থান থাকবে জেলেরা। কেননা এই মাছ যদি বৃদ্ধি পায় অর্থাৎ ইলিশের উৎপাদন যদি বাড়ে তাহলে এতে করে কিন্তু জেলে এবং যারা আড়তদার রয়েছেন তারা বিশেষ করে লাভবান হবেন। আমি কথা বলেছি এখানের যিনি মৎস্য কর্মকর্তা রয়েছেন, তারা বলছেন তারা এবারের অভিযান যদি সফল হয় তাহলে চাঁদপুরে ইলিশের উৎপাদন বাড়বে, ইলিশের উৎপাদন বাড়লে দাম ক্রেতাদের নাগালের মধ্যে আসবে। তো এই ছিল চাঁদপুর থেকে ইশরাত আমার কাছে। ধন্যবাদ আপনাকে। মার্চ এপ্রিল 2 মাস মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শরীফ আহমেদ। লাল সবুজের জার্সিতে খেলতে দেশে আসছেন ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। কিছুক্ষণের মধ্যে তাকে বহনকারী বিমান সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, হামজা চৌধুরীকে বরণে কি প্রস্তুতি দেখছেন জানাবেন। ইশরাত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন অপেক্ষার প্রহর আসলে অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। আমরা যেটা জানতে পেরেছি যে কয়েক মিনিটের মধ্যেই হয়তো হামজাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তো বাংলাদেশের ফুটবলের ইতিহাসে আসলে একটি অনন্য উদাহরণ হচ্ছে আজকে, যেটি এই সিলেটের কৃতি সন্তান ফুটবলার হামজা চৌধুরী, যিনি বাংলাদেশের হয়ে খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা। এই কৃতি ফুটবলারকে বরণ করতে আসলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন সিলেটবাসী, যেটি আসলে আপনি দেখতে পাচ্ছেন। এখানে ফুটবল প্রেমীরা যারা রয়েছেন সিলেটের তারা কিন্তু ব্যানার ফেস্টুন নিয়ে এখানে এসেছেন এবং অনেকেই কিন্তু হামজাকে বরণ করতে আপনার মিছিল নিয়েও এসেছেন। হামজা হামজা বলেই তারা আসলে এখানে উচ্চারণ করছেন। তো আসলে দেশের ফুটবলের বড় বিজ্ঞাপন আসলে এখন হামজা চৌধুরী। এফএ কাপ জয়ী এই ফুটবলার লাল সবুজের পতাকা, লাল সবুজের জার্সি গায়ে তিনি কিন্তু ফুটবল খেলবেন। বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী এই ফুটবলার, তার বাড়ি সিলেটের হবিগঞ্জে। হামজাকে বরণ করতে আসলে দেখতে পাচ্ছেন যে সিলেটে যে এক ধরনের উৎসাহ বিরাজ করছে ফুটবল প্রেমীদের মধ্যে, সেটি আপনারা আসলে দেখতে পাচ্ছেন। আপনার মাধ্যমে দর্শকরা দেখছেন যে সিলেটের মানুষ তাদের সেই প্রিয় সন্তানকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে সিলেটের এই কৃতি সন্তানকে বরণ করতে তারা কি ধরনের উচ্ছ্বাস করছেন সিলেটের মানুষ। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে ফুটবল প্রেমীদের এক ধরনের উৎসব বিরাজ করছে। তিনি আসলে এখানে নেমে তাকে হামজাকে আনুষ্ঠানিকভাবে বরণ করার পর বাফুফের কর্মকর্তারা তারা সরাসরি তাকে হবিগঞ্জে নিয়ে যাবেন তার গ্রামের বাড়িতে, এবং সেখানেও আসলে হামজাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দর্শকরা আসলে দেখতে পাচ্ছেন এখানকার পরিস্থিতি। তো ইশরাত, আসলে
দর্শকদের জানিয়ে রাখতে চাই যে অল্প কিছুক্ষণের মধ্যেই হামজা চৌধুরী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং তাকে আসলে এখানে ব্যাপক সংবর্ধনা দেওয়া হবে। বিভিন্ন ফুটবল প্রেমীরা এখানে এসেছেন। তো এই ছিল হামজা চৌধুরীকে বরণ করে নিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। ইশরাত, ধন্যবাদ আপনাকে। দেশে আসছেন ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী এবং তাকে বরণে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী খালেদ আহমেদ। দেশ জুড়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিস্তারিত জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, ঈদকে ঘিরে মার্কেটে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন জানাবেন। ইশরাত, উৎসব মানেই হচ্ছে কেনাকাটার মহা সমারোহ। তো আমরা দেখেছি ভোলার মার্কেট বিপণী বিধানগুলোতে কিন্তু সেই মহা সমারোহ চলছে। কেনাকাটা কিন্তু শুরু হয়ে গিয়েছে, যেহেতু পবিত্র ঈদ উল ফিতরের বাকি আর মাত্র 2 সপ্তাহ। তো আমি রয়েছি ভোলার যে অন্যতম শোরুম সেইলর ব্র্যান্ডে। এখানে আমরা দেখেছি যে দেশি বিদেশি দেশি পোশাকের সমারোহ রয়েছে এবং অন্যান্য যে মার্কেট বিপণী বিধানগুলো রয়েছে সেগুলোতেও আমরা দেখেছি যে অক্টোপাস, গারারা, সারারা সহ, অ্যাঞ্জেল সহ যে পোশাক রয়েছে, বাহারি নামের বাহারি পোশাকের কিন্তু সমারোহ বিভিন্ন মার্কেট বিতানিগুলোতে রয়েছে। তবে ব্যবসায়ীরা আমাদেরকে বলছিলেন যে ঈদের দিনক্ষণ যত কাছাকাছি চলে আসবে এই ভিড় কিন্তু আরো বেড়ে যাবে এবং কেনা বেচা আরো বেশি জমে উঠবে, এমনটি আমরা জেনেছি। তো আমরা আসলে এই শোরুমটিতে রয়েছি। এখানে এই মুহূর্তে যে কেনাকাটা মোটামুটি সন্তোষজনক চলছে এমনটি আমরা জেনেছি এবং আমরা এখানকার একজন কর্মকর্তার সাথে কথা বলবো এবং তার কাছে জানতে চাইবো আপনাদের ঈদ উপলক্ষে কেনাবেচা কেমন হচ্ছে। আলহামদুলিল্লাহ, ঈদ উপলক্ষে আমাদের এখানে কাস্টমারদের রেসপন্স খুবই ভালো। যেহেতু সেইলর প্রথম ভোলাতে আমরা শোরুম উদ্বোধন করেছি, তো সেই জন্য কাস্টমার এখানে খুব ভালো ছিল। এখানে ভালো ভালো আপনার বিক্রি হচ্ছে, আপনার আমাদের মেন্স আইটেম, আমাদের লেডিস আইটেম, আর আমাদের দেখা যায় আপনার একদম কিডস আইটেম থেকে শুরু করে একদম বড়দের পর্যন্ত সমস্ত ধরনেরই আমাদের পোশাক, অত্যাধুনিক পোশাক আমরা নিয়ে এসেছি। এখানে সব ধরনের পোশাক অ্যাভেলেবেল আছে। ধন্যবাদ। ইশরাত, যেমনটি শুনছিলেন যে আসলে মার্কেট এবং বিপণী বিতানগুলোতে যে ক্রেতাদের যে সমাগম সে আরো বেশি জমে ওঠে, এই ভিড় কিন্তু আরো বেশি জমে ওঠে এবং ক্রেতাদের সাথে আমরা কথা বলছি যে পণ্যগুলো আসলে তারা স্বাদ এবং সাধ্যের মধ্যে কিনতে অভিযোগ রয়েছে। তারা বলছেন যে পণ্যের দাম কিন্তু বিগত সময়ের চেয়ে অনেকটা বেড়েছে এবং এই বৃদ্ধির ফলে তাদেরও আসলে বাজেটের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু তারা কেনাকাটা করার চেষ্টা করছেন। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে জমে উঠেছে ঈদের কেনাবেচা তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ইশরাতের কাছে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। দেশ জুড়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা এবং সেই সাথে ক্রমশই বাড়ছে ভিড়। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন ভোলা থেকে ছোটন সাহা। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।